বায়োপিডিয়া চ্যানেলে আবারও স্বাগত। আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টার বা 5th চ্যাপ্টারের কিছু অংশ 4টা ভিডিওতে 4টা পার্টে আলোচনা করেছি। সেই 4টা পার্টের যে আলোচনা হয়েছে সেগুলো থেকে কিছু প্রশ্ন বারবার বিভিন্ন পরীক্ষাতে রিপিট করে। এই রকমের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নের উত্তরগুলো কিভাবে সমাধান করতে হবে সেগুলো খুব সহজভাবে ব্যাখ্যা করব, যাতে তোমরা অন্যান্য প্রশ্নের উত্তরও খুব সহজেই সমাধান করতে পারো। তাহলে শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্নটা হলো, অ্যান ওয়াক্টামার অফ 4 হিস্টোনস কমপ্লেক্সড উইথ ডিএনএ ফর্মস এন্ডোজোম, নিউক্লিওজোম, মেসোজোম, সেন্ট্রোমিয়ার। প্রশ্নটার মানে ভালো করে বোঝো। হিস্টোন প্রোটিনের একটা ওয়াক্টামার যেটা ডিএনএর সঙ্গে থাকে তাকে কি বলে? তোমরা কোয়েশ্চেনে যে ইমেজটা আছে সেই ইমেজের দিকে তাকাও। দেখো এই যে ইমেজটা, এই ইমেজে হিস্টোন ওয়াক্টামারকে ডিএনএ পাক্ষে আছে। তাহলে এই রকমের গঠন, এটাকে কি বলে? এটাকে গেস করো কি বলে? হ্যাঁ, অবশ্যই এটাকে নিউক্লিওজোম বলা হয়। ঠিক আছে, এবার আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্নটাতে কি আছে। 2 নম্বর প্রশ্নে আছে দেখছি ম্যাচ, লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2-এর ম্যাচ। লিস্ট 1-এ দেখো ব্যাকটেরিওফাজ 5X174 আছে। এই ব্যাকটেরিয়ার বা ডিএনএর দৈর্ঘ্য সম্পর্কে ভিডিওটা যে ফার্স্ট পার্ট আছে সেই ফার্স্ট পার্টে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। প্রয়োজন হলে ভিডিওটা দেখে নিও। দেখো ব্যাকটেরিওফাজ 5X174 এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যদি হয় তাহলে এর দৈর্ঘ্যটা হবে নাইট্রোজেন, শুধুমাত্র নিউক্লিওটাইডের সংখ্যা দ্বারা এদের দৈর্ঘ্য নির্ণয় করা হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এ অপশনের সঙ্গে মিল থাকবে 2-এর। তার মানে আমরা খুঁজবো যে অপশানগুলোতে ABCD যে অপশানগুলো আছে তার মধ্যে এর 2 কোথায় আছে। দেখো অপশান সিতে আছে এর 2 আর অপশান ডিতে আছে এর 2। ঠিক আছে, এবার বিতে চলে এসো। ব্যাকটেরিওফাজ ল্যামডা, এই ব্যাকটেরিওফাজ ল্যামডা যেটা, এখানে ল্যামডাতে মানে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ দেখতে পাওয়া যায়। তাহলে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ যেখানে 48502 বেস পেয়ার্স নাইট্রোজেন বেস থাকে। তাহলে আমরা পাচ্ছি অপশান মানে যে এটা আছে লিস্ট 1-এর বি, এই লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2-এর এ অপশানটা পাচ্ছি। তার মানে আমরা সি আর ডি এর মধ্যে দেখব যে কোথায় বি এর সঙ্গে 1 আছে। দেখো এখানে আছে বি এর সঙ্গে 4 আর এখানে আছে বি এর সঙ্গে 1। তার মানে গেস করো এবার অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অ্যান্সার হবে অপশান ডি। ঠিক আছে, এবার আমরা বাকি দুটো অপশান একটু মিলিয়ে নেব। দেখো কোলাই যেটা আছে, তাহলে কোলাই এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াতে 4.6 × 10⁶ বেস পেয়ার ডিএনএ থাকে, অর্থাৎ সি এর সঙ্গে হবে 4। দেখো এখানে সি এর সঙ্গে 4 মিলছে। এবার ডি এর সঙ্গে দেখো হ্যাপ্লয়েড কন্টেন্ট অফ হিউম্যান ডিএনএ, মানুষের হ্যাপ্লয়েড সেট ডিএনএতে নাইট্রোজেন বেস কত থাকে? 3.3 × 10⁹ তাহলে এখানে 3.3 × 10⁹, অর্থাৎ ডি এর সঙ্গে হবে 3। দেখো এখানে ডি এর সঙ্গে 3 আছে, তার মানে আমাদের অপশান ডি যেটা চুজ করলাম সেটা কারেক্ট হলো। ওকে, এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্নতে কী আছে। 3 নম্বর প্রশ্নতে আছে ইফ এ অ্যান্ড সি মেক 30% and 20% অফ ডিএনএ রেসপেক্টিভলি, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ থাইমিন অ্যান্ড গুয়ানিন? আমরা চারগাফের সূত্র অনুযায়ী জানি যে অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিন ততটাই থাকবে, গুয়ানিন যতগুলো থাকবে সাইটোসিন ঠিক ততটাই থাকবে। ঠিক আছে, প্রশ্নতে দেওয়া আছে যদি কোনো একটা ডিএনএতে অ্যাডেনিন থাকে 30%, তাহলে অ্যাডেনিন 30% এবং সাইটোসিন যদি 20% থাকে, তাহলে থাইমিন এবং গুয়ানিন কত পার্সেন্ট থাকবে? তাহলে দেখো আমরা চারগাফের সূত্র থেকে জানি যে অ্যাডেনিন যতগুলো থাকবে থাইমিন ততগুলোই থাকবে, অর্থাৎ থাইমিনও থাকবে 30%। ঠিক আছে, অপশন খোঁজো, থাইমিন কোথায় 30% আছে? অপশান সিতে এবং অপশান ডিতে। এবার আরেকটু খুঁজে নাও যে সাইটোসিন যতগুলো থাকবে গুয়ানিন ঠিক ততগুলোই থাকবে। তাহলে সাইটোসিন আছে কত? 20%, তার মানে গুয়ানিনও থাকবে 20%। অ্যান্সার খোঁজো, অবশ্যই অ্যান্সার ডি। ঠিক আছে, এরপরে চলো আমরা কোশ্চেন নম্বর 4 দেখে নিই কী আছে।
কোয়েশ্চেন নাম্বার 4 আছে, ইফ দ্য লেন্থ অফ এ ডিএনএ মলিকুল ইজ 1.1 মিটার, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ বেস পেয়ার। প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, বলেছে যে একটা ডিএনএ যার দৈর্ঘ্য হচ্ছে 1.1 মিটার, সেখানে কতগুলো নাইট্রোজেন বেস পেয়ার থাকবে। ঠিক আছে, চলো এটার জন্য আমাদেরকে একটুখানি রাফ জায়গা লাগবে, তাহলে আমরা ভিডিওটাকে একটু ইমেজটাকে একটু শর্ট করে নিই। ঠিক আছে, রাফ জায়গা নিয়ে নিলাম। এবার দেখো, আমরা এইটুকু তো জানি যে 1.1 মিটার, এটাকে যদি আমরা ন্যানোমিটার করি তাহলে 1.1 ইন্টু 10⁹ ন্যানোমিটার। ওকে, এবার এই দৈর্ঘ্যের ডিএনএকে যদি আমরা 0.34 ন্যানোমিটার দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? 0.34 ন্যানোমিটার দিয়ে কেন ভাগ করব? কারণ দুটো নাইট্রোজেন বেস পেয়ার, ধরে নাও এটা একটা নাইট্রোজেন বেস পেয়ার, এটা একটা নাইট্রোজেন বেস পেয়ার, তাহলে এই দুটো নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে দূরত্ব হলো 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে 0.34 ন্যানোমিটার দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে কী দাঁড়াবে? 0.34 ন্যানোমিটার 0.34 ন্যানোমিটার দিয়ে ভাগ করলে ন্যানোমিটার কেটে যাবে, আর 1.1কে 0.34 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রায় আনুমানিক মানটা পাবো আমরা 3.3 ইন্টু 10⁹9। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে? অ্যান্সার দাঁড়াচ্ছে অপশান বি। বুঝতে পেরেছ? এবার চলো আমরা কোশ্চেন নাম্বার 5 দেখে নেব। কোশ্চেন নাম্বার 5টা দেখো, এখানে বলেছে যে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য সেট অফ কারেক্ট স্টেটমেন্ট। তার মানে আমাদেরকে স্টেটমেন্টগুলো ভালো করে পড়ে নিয়ে তারপরে অপশানগুলোর মধ্যে দেখে নিতে হবে কোন কোন স্টেটমেন্টটা কারেক্ট। ঠিক আছে, চলো দেখে নিই, একটু ভালো করে দেখি। ইউক্রোমাটিন ইজ লুজলি প্যাকড ক্রোমাটিন। তাহলে কি বলছে? যে ইউক্রোমাটিন হচ্ছে হালকাভাবে বা শিথিলভাবে আবদ্ধ ক্রোমাটিন। কি মনে হচ্ছে? অপশানটা কারেক্ট না ভুল? ইয়েস, অপশান ইজ কারেক্ট। ঠিক আছে, পরেরটাতে চলে যাও। হেটারোক্রোমাটিন ইজ ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। তার মানে কি হেটারোক্রোমাটিন ট্রান্সক্রিপশনগতভাবে সক্রিয়। কি মনে হচ্ছে? গেস করো, ভালোভাবে দেখো, হেটারোক্রোমাটিনকে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? অবশ্যই এটা ইনঅ্যাক্টিভ, তার মানে এই অপশানটা ভুল আছে। ঠিক আছে, হিস্টোনক্টামার ইজ র্যাপড বাই নেগেটিভলি চার্জ ডিএনএ ইন নিউক্লিওজোম। নিউক্লিওজোমে হিস্টোনক্টামার নেগেটিভলি চার্জ ডিএনএ দ্বারা পাক খেয়ে থাকে। এখানে ইমেজে দেখো, নেগেটিভলি চার্জ ডিএনএ দ্বারা পাক খেয়ে থাকে, অর্থাৎ কারেক্ট। এই স্টেটমেন্টটা কারেক্ট স্টেটমেন্ট। ওকে, দেন হিস্টোন আর রিচ ইন লাইসিন অ্যান্ড আর্জিনিন। তাহলে হিস্টোনে লাইসিন এবং আর্জিনিন বেশি থাকে। কি মনে হচ্ছে? দেখবে ভিডিওগুলো, সব ইনফরমেশান দেওয়া আছে। দিস ইজ অলসো কারেক্ট স্টেটমেন্ট। ওকে, এ টিপিক্যাল নিউক্লিওজোম বেস পেয়ার কন্টেন 400 বেস পেয়ার অফ ডিএনএ হেলিক্স। তার মানে একটা নিউক্লিওজোমে, যেখানে ইমেজটার দিকে তাকাও, এই ইমেজটাতে দেখো একটা ডিএনএতে যে একটা নিউক্লিওজোমে যে ডিএনএ পাক খেয়ে থাকে তার দৈর্ঘ্য 400 বেস পেয়ার দৈর্ঘ্যের হয়। এটা কি ঠিক না ভুল? অবশ্যই ভুল। এটাতে 200টা বেস পেয়ার থাকে, 200 বেস পেয়ার থাকে। তাহলে আমাদের কোন কোন স্টেটমেন্ট ঠিক দাঁড়াচ্ছে? এ, সি অ্যান্ড ডি। তাহলে কোনটা অপশান হবে? অপশান সি কারেক্ট অ্যান্সার, এ, সি অ্যান্ড ডি অনলি। 6 নম্বর প্রশ্নটা দেখো, কমপ্লিট দ্য ফ্লো চার্ট অন সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা থেকে এই ফ্লো চার্টটাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো এ, বি, সি, ডি 4টা কোশ্চেন করা হয়েছে। এতে কী হবে, বিতে কী হবে, সিতে কী হবে, ডিতে কী হবে। তার মানে সেন্ট্রাল ডগমার আইডিয়া থেকে তুমি মনে করো এটা কি? এ হচ্ছে রেপ্লিকেশন। ইয়েস, কারেক্ট, এ হলো রেপ্লিকেশন। তার মানে বিটা কি? বি হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে এ হলো রেপ্লিকেশন, বি হলো ট্রান্সক্রিপশন। খোঁজো অপশান কোথায় আছে? এ রেপ্লিকেশন, বি ট্রান্সক্রিপশন। তাহলে এ রেপ্লিকেশন, বি ট্রান্সক্রিপশন অপশান বিতে আছে, এ রেপ্লিকেশন, বি ট্রান্সক্রিপশন অপশান ডিতে আছে, আর এ আর সিতে নেই। ঠিক আছে, তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার তাকাও, এমআরএনএ থেকে সি প্রসিডিওর, সি পদ্ধতিতে ডি তৈরি হয়। তাহলে সি পদ্ধতিটা হচ্ছে ট্রান্সলেশন এবং ডিটা হলো প্রোটিন। তাহলে কোনটা হচ্ছে? দেখো, সিতে ট্রান্সলেশন, ডিটা প্রোটিন। তাহলে অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি। ওকে, চলো এরপরের প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নটা দেখি।
কোশ্চেন নাম্বার 7 দেখো, ইফ অ্যাডেনিন মেক্স 30% অফ দ্য ডিএনএ মলিকুল, হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ থাইমিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন ইন ইট? কোশ্চেন খুব সহজ, ভেরি ইজি। আচ্ছা, কোশ্চেনটার জন্য যদি আমরা একটু রাফ ওয়ার্ক ব্যবহার করি, রাফ জায়গা ব্যবহার করি, সেই জন্য ইমেজটাকে আমরা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এবার দেখো, চারগাফের সূত্র অনুযায়ী এই প্রশ্নটার উত্তর কিন্তু তুমি খুব সিম্পলি, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি প্রম্পট তৈরি করে নিতে পারবে। চেষ্টা করো, আমি একটু ওয়েট করছি, দেখো কী হবে অ্যান্সারটা। ওকে, দেখো এবার আমি বলি, অ্যাডেনিন বলে দিয়েছে যে অ্যাডেনিন হচ্ছে 30%, তাহলে অ্যাডেনিন যদি 30% হয় তাহলে অ্যাডেনিনের সঙ্গে কে থাকে? থাইমিন, তাহলে থাইমিনও 30% হবে, ঠিক আছে? তারপরে বলে দিয়েছে অ্যাডেনিন আর থাইমিন যদি 30% হয় তাহলে বাকি কী কী থাকলো? বাকি থাকলো গুয়ানিন প্লাস সাইটোসিন, তাহলে গুয়ানিন আর সাইটোসিন হবে 40%। ওকে, তাহলে গুয়ানিন আর সাইটোসিন আবার সমান সমান থাকে, তার মানে গুয়ানিনও হবে 20% এবং সাইটোসিন হবে 20%। ওকে, তাহলে অপশান হচ্ছে, মানে অ্যান্সারটা কী দাঁড়াবে? 30, 20, 20। অপশান খোঁজো, কোথায় আছে? খুঁজেছো? তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরেরটাতে আমরা দেখব যে কোশ্চেন নাম্বার 8-এ কী আছে। দেখো, কোশ্চেন নাম্বার 8 এই স্লাইডেই আছে। কোশ্চেন নাম্বার 8 আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট হিস্টোন ইজ রং? এইটার অ্যান্সার তুমি নিজে বলো, ভাবো, ভিডিওটাকে পজ করো, প্রশ্নটা পড়ো, আমি প্রশ্নের মানে বলে দিচ্ছি, তুমি কিন্তু কারেক্ট অ্যান্সারটা নিজে ঠিক করবে। বলেছে যে হিস্টোন প্রোটিন সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটি ভুল? অপশন এ দেখো, দ্য পিএইচ অফ হিস্টোন ইজ স্লাইটলি অ্যাসিডিক। বলেছে হিস্টোন প্রোটিনের পিএইচ সামান্য আম্লিক, মানে অ্যাসিডিক হয়, ঠিক আছে? অপশান বিতে দেখো, হিস্টোন আর রিচ ইন অ্যামাইনো অ্যাসিড, লাইসিন অ্যান্ড আর্জিনিন। হিস্টোন প্রোটিন এটা আর্জিনিন এবং লাইসিন সমৃদ্ধ, আর্জিনিন এবং লাইসিন বেশি থাকে হিস্টোন প্রোটিনে। হিস্টোন ক্যারি পজিটিভ চার্জ ইন দ্য সাইড চেন। হিস্টোন প্রোটিনের সাইড চেনে পজিটিভ চার্জ থাকে। আর অপশান ডিতে আছে, হিস্টোনস আর অর্গানাইজ টু ফর্ম এ ইউনিট অফ 8 মলিকুলস। হিস্টোন প্রোটিন একসঙ্গে 8টি অণু একত্রিত হয়ে কি হিস্টোন অক্টামার গঠন করে, ঠিক তো? তাহলে এই 4টা অপশানের মধ্যে কোনটা ভুল আছে বুঝতে পারছো? অবশ্যই হ্যাঁ, হিস্টোন হচ্ছে ক্ষারীয় প্রোটিন, সুতরাং এখানে বলে দিচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, ঠিক আছে? তার মানে এটা রং, অপশান এ অ্যান্সার। চলো এবার প্রশ্ন আমরা 9 নম্বর দেখব। কোশ্চেন নম্বর 9 হলো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? অর্থাৎ নিচের 4টা স্টেটমেন্ট দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক? অ্যাডেনিন পেয়ার্স উইথ থাইমিন থ্রু 1 হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে একটা হাইড্রোজেন বন্ড দ্বারা জোড় গঠন করে, কি ঠিক না ভুল মনে হচ্ছে? হ্যাঁ, এটা ভুল, ঠিক আছে? তারপরে বলেছে অ্যাডেনিন পেয়ার্স উইথ থাইমিন থ্রু 3 হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা জোড় গঠন করে, তার মানে এটাও ভুল, ঠিক আছে? অ্যাডেনিন ডাজ নট পেয়ার উইথ থাইমিন। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে জোড় গঠন করে না, এটাও ভুল। তার মানে কি দাঁড়াচ্ছে? অপশান ডি দাঁড়াচ্ছে, যেহেতু 3টা ভুল তাহলে কারেক্ট হবে ডি। অ্যাডেনিন পেয়ার উইথ থাইমিন থ্রু 2 হাইড্রোজেন বন্ড। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা জোড় গঠন করে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার ওই ভিডিওগুলোতে আলোচনা করা আছে, সেজন্য বারবার বলছি ভিডিওগুলো ভালো করে দেখবে, নোটসগুলো খাতাতে লিখে নেবে, পড়বে, রিভিশন করবে, কোনো প্রশ্ন আটকাবে না। ওকে, পরের প্রশ্ন দেখবো এবার। কোয়েশ্চেন নাম্বার 10-এ আছে, দেখো, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার ইজ 3.4 ন্যানোমিটার। তার মানে কি বলেছে প্রশ্নটাতে, যে যদি পরপর অবস্থিত দুটো নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যে দূরত্ব 0.34 ন্যানোমিটার হয়। তারপরে অংশটা দেখো, দ্য টোটাল নাম্বার অফ বেস পেয়ার অফ এ ডিএনএ ডাবল হেলিক্স ইন এ টিপিক্যাল ম্যামেলিয়ান সেল। একটা আদর্শ স্তন্যপায়ী প্রাণীর কোষের যদি টোটাল নাম্বার অফ বেস পেয়ার অর্থাৎ নাইট্রোজেন বেস পেয়ারের সংখ্যা 6.6 × 10⁹ বেস পেয়ার হয়, দেন দ্য লেন্থ অফ দ্য ডিএনএ ইজ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ডিএনএর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, হিসেব করো। এটার উত্তর তো আমি একবার কোশ্চেন যেটা পার্ট থ্রিতে আমি একবার এই কোশ্চেনটাই করেছি, আর এই প্রশ্নটা এখানে পড়েছে, ঠিক আছে? তাহলে এটার উত্তর আশা করি তোমরা নিজেরাই পারবে, আমি তবুও করে দিচ্ছি। দেখো, এটার জন্য একটু রাফ জায়গা লাগবে, আমি ইমেজটাকে ছোট করে দিলাম। এবার দেখো, বলেছে যে 6.6 × 10⁹ বেস পেয়ার আছে, তাহলে 6.6 × 10⁹ বেস পেয়ার।
তার সঙ্গে এবার কি করতে হবে 0.34 ন্যানোমিটার দিয়ে গুণ করে দেবো 0.34 ন্যানোমিটার, ঠিক আছে। এবার ইকুয়াল টু যদি আমরা করি তাহলে কি হচ্ছে 6.6 ইন্টু 10⁻9 ইন্টু 0.34 ইন্টু 10⁻⁻9 হয়ে গেল মিটার। ওকে, তাহলে এটা কেটে যাচ্ছে। 0.34কে 6.6 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 2.2 এর কাছাকাছি। ওকে, তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াবে 2.2 মিটার, এটা ঠিক আছে। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 দেখব। কোয়েশ্চেন নাম্বার 11 আছে, ইন দ্য পলিনিউক্লিওটাইড চেন অফ এ ডিএনএ এ নাইট্রোজেনাস বেস ইজ লিঙ্কড টু দ্য OH অফ। তার মানে কি বলেছে যে একটা পলিনিউক্লিওটাইড ডিএনএর একটা পলিনিউক্লিওটাইড চেনে নাইট্রোজেন বেস OH এর সঙ্গে কি দিয়ে লিঙ্ক থাকে, ঠিক আছে। এই অপশনগুলো দেখো, 3 প্রাইম কার্বন অফ পেন্টোজ সুগার, 5 প্রাইম কার্বন অফ পেন্টোজ সুগার, ফার্স্ট কার্বন অফ পেন্টোজ সুগার, সেকেন্ড কার্বন অফ পেন্টোজ সুগার। খুব ভালো করে প্রশ্নের উত্তরগুলো যদি দেখো, ভিডিওগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করে রাখো বা দেখো, এবং তুমি যদি প্রশ্নের নোটগুলো যদি খাতাতে লিখে রিভিশন করো তাহলে দেখবে যে প্রশ্নগুলো পাতি প্রশ্ন, মানে কোনো প্রশ্ন পরীক্ষাতে আটকাবে না, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমরা বলেছিলাম যে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস N গ্লাইকোসাইডিক বন্ড গঠন করে নিউক্লিওসাইড গঠন করে, তার মানে অ্যান্সার ফার্স্ট কার্বন অফ পেন্টোজ সুগার। ওকে, এরপরেরটাতে চলে যাও। দেখো প্রশ্ন খুব ইজি, যদি তুমি পড়াশোনা করো তাহলে তোমার কাছে কোনো প্রশ্ন আটকাবে না। কি মনে হচ্ছে প্রশ্নগুলো পারছো? দেখো নিজেকে প্রশ্ন করো, যদি না পারো তাহলে আবার রিভিশন করো, বারবার রিভিশন করো, অবশ্যই পারবে, কোনো প্রশ্ন আটকাবে না। আমরা পরের প্রশ্ন দেখব। কোয়েশ্চেন নাম্বার 12 আছে, ই কোলাই হ্যাজ অনলি 4.6 ইন্টু 10⁶ বেস পেয়ার অ্যান্ড কমপ্লিটস দ্য প্রসেস অফ রেপ্লিকেশন উইদিন 18 মিনিটস, দেন দ্য অ্যাভারেজ রেট অফ পলিমারাইজেশন ইজ অ্যাপ্রক্সিমেটলি। এই প্রশ্নটা একটু আলাদা, তবে পারবে, যদি একটু ভাবো তাহলে দেখো পারবে, ঠিক আছে। বলেছে যে 4.6 ইন্টু 10⁻⁻ বেস পেয়ার আছে, তাহলে এতগুলো বেস পেয়ার তৈরি করতে সময় লাগছে 18 মিনিট, তাহলে প্রত্যেক সেকেন্ডে কতগুলো বেস পেয়ার তৈরি হবে, এটা প্রশ্ন। খুব ইজি, 4.6 ইন্টু 10⁻⁶কে 18 মিনিটস দিয়ে ভাগ করে দাও। তাহলে আমরা যদি একটু সিম্পল এটাকে রাফ কাজ করি তাহলে কীরকম হচ্ছে দেখো, 4.6 ইন্টু 10⁻⁶ বাই কত মিনিটে 18 মিনিটে হয়ে যাচ্ছে, তাহলে 18 ইন্টু 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে এত পেয়ার্স পার সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটাকে যদি তুমি করো তাহলে অ্যান্সার কী দাঁড়াচ্ছে দেখো, এটার ক্যালকুলেশন করলে প্রায় 4000-এর কাছাকাছি দাঁড়াবে, ঠিক আছে, 4000-এর কাছাকাছি দাঁড়াবে, তার মানে অ্যান্সার হবে অপশান বি। ওকে, এরপরের প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 13-এ যাব। দেখো আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, প্রশ্ন তো প্রচুর আছে, আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তারপরে যদি তোমাদের মনে হয় যে আরও প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, কিন্তু আজকের ভিডিওটা যেন লেন্দি হয়ে না যায় সেই জন্য আমরা কেবলমাত্র 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ওকে, তাহলে দেখো 13 নম্বর প্রশ্ন কী আছে। কোশ্চেন নাম্বার 13 আছে, পিউরিনস ফাউন্ড বোথ ইন ডিএনএ অ্যান্ড আরএনএ আর অ্যাডেনিন অ্যান্ড থাইমিন, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন, সাইটোসিন অ্যান্ড থাইমিন। প্রশ্নটার মানে হলো যে ডিএনএ এবং আরএনএ উভয়ের মধ্যেই যে পিউরিনগুলো দেখতে পাওয়া যায়। দেখো এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি বলবো না, এই প্রশ্নের উত্তর কোনটা হবে তোমরা আমাকে কমেন্টে জানাও, এর থেকে সহজ কোশ্চেন হয় না, ঠিক আছে। ওকে, এটার প্রশ্নের উত্তর আমি বললাম না, আমরা পরের প্রশ্নতে যাচ্ছি। এই প্রশ্নের উত্তর কী হবে সেটা তুমি কমেন্ট করে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 আছে, দ্য অ্যাসোসিয়েশন অফ হিস্টোন H1 উইথ এ নিউক্লিওজোম ইন্ডিকেটস। মানে বলছে যে H1 হিস্টোন নিউক্লিওজোমের সঙ্গে যে সংযুক্ত হয়ে থাকে এটা কি নির্দেশ করে, ঠিক আছে। তাহলে দেখো অপশানগুলো আছে, ট্রান্সক্রিপশন ইজ অকারিং, মানে ট্রান্সক্রিপশন ঘটছে। অপশান ডি, দ্য ডিএনএ রেপ্লিকেশন ইজ অকারিং, ডিএনএ রেপ্লিকেশন ঘটছে। অপশান সিতে আছে, দ্য ডিএনএ ইজ কনডেন্সড ইন্টু এ ক্রোমাটিন ফাইবার, ডিএনএটি ক্রোমাটিন ফাইবারে ঘনীভূত হচ্ছে বা ঘনীভূত আছে। দ্য ডিএনএ ডাবল হেলিক্স ইজ এক্সপোজ, ডিএনএ ডাবল হেলিক্স
এক্সপোজড, প্রকাশিত অবস্থায় আছে, বিস্তৃত অবস্থায় আছে। তাহলে অপশান কি মনে হচ্ছে? যখন হিস্টোন প্রোটিন, হিস্টোন H1 হিস্টোন যখন নিউক্লিওজোমের সঙ্গে থাকে তখন মনে রাখতে হবে যে ডিএনএটি কনডেন্সড অবস্থায় আছে, অর্থাৎ অপশান সি হবে অ্যান্সার। এক্ষেত্রে একটু বলে দিই দেখো তোমাদের, যে আমরা জানি যে নিউক্লিওজোমে 4 রকমের হিস্টোন থাকে। কী কী 4 রকমের? H2A, H2B, H3 এবং H4। আর এই 4 রকমের হিস্টোন প্রোটিন নিউক্লিওজোমের কোর গঠন করে, কোর অর্থাৎ মাঝের অংশটা, ঠিক আছে। এবং এই কোরকে পাকিয়ে থাকে ডিএনএ, এবং কোরের বাইরের দিকে আর একটা হিস্টোন প্রোটিন থাকে যেটাকে বলা হয় H1 হিস্টোন প্রোটিন। এই H1 হিস্টোন প্রোটিনকে লিঙ্কার প্রোটিন বলা হয়, এবং এই H1 হিস্টোন যে ডিএনএর সঙ্গে থাকে তাকে লিঙ্কার ডিএনএ বলে। 15 নম্বর প্রশ্নটা দেখো, ডিএনএ ফ্র্যাগমেন্টস আর পজিটিভলি চার্জ, নেগেটিভলি চার্জ, নিউট্রাল, আইদার পজিটিভলি অর নেগেটিভলি চার্জ ডিপেন্ডিং অন দেয়ার সাইজ। তার মানে ডিএনএর ফ্র্যাগমেন্ট যেটা, ডিএনএ টুকরো, এটা কি পজিটিভলি চার্জড হয় নাকি নেগেটিভলি চার্জড হয় নাকি নিউট্রাল হয় নাকি পজিটিভলি নেগেটিভলি দুটোই হতে পারে, তাদের সাইজের উপর নির্ভর করে। কি মনে হচ্ছে? এর উত্তর কিন্তু আমার ভিডিওতে বলে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর তোমাদেরকে বলছি না, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা কোশ্চেন 16-এ। দেখো আমরা 15টা প্রশ্ন বলেছিলাম, কিন্তু এই স্লাইডে দেখছি আর একটা কোশ্চেন করা আছে, সুতরাং এই কোশ্চেনটা আমরা একটু আলোচনা করে নিই। দেখো বলেছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ অর্গানাইজেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল ফ্রম লার্জেস্ট টু স্মলেস্ট। এখানে কি হচ্ছে যে জেনেটিক ম্যাটেরিয়ালের যে গঠন, এই জেনেটিক ম্যাটেরিয়ালের গঠনে লার্জেস্ট, বৃহত্তম থেকে স্মলেস্টে আমরা যদি কারেক্ট অর্ডারে সাজাই তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? তার মানে আমরা অপশানগুলো দেখি। দেখো জিনোম আছে, জিনোমটা হচ্ছে লার্জেস্ট, এটা আমরা বলতে পারি। কারণ হলো জিনোম মানে কি জিনিস জানো? জিনোম মানে হলো হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টি। তাহলে সাম অফ জিন ইন হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম। ওকে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে যে জিনের সমষ্টি সেটাকে বলা হয় জিনোম। তার মানে জিনোমটা হলো লার্জেস্ট। অপশান এতে আছে, অপশান বিতে আছে। এবার দেখো, তারপরে ক্রোমোজোম হচ্ছে লার্জেস্ট, তাহলে ক্রোমোজোম দুটোতেই আছে। আমাদের দেখো সি আর ডিতে কিন্তু জিনোম ফার্স্টে নেই, সুতরাং সি আর ডি এর মধ্যে কোনোটাই হবে না। এরপরে দেখো অপশান এতে নিউক্লিওটাইড আছে, পরে জিন আছে, ঠিক আছে। আর অপশান বিতে জিন আছে, তারপরে নিউক্লিওটাইড আছে। একটা জিনিস মনে রাখবে যে ডিএনএর খণ্ডাংশকে জিন বলে। তাহলে ডিএনএর খণ্ডাংশ, আমরা যদি এইটুকু বলি যে এটা একটা ডিএনএর খণ্ডাংশ, তাহলে আমরা বলতে পারি এইটুকু একটা জিন। কিন্তু এর মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড আছে, তার মানে নিউক্লিওটাইড ছোট, জিন বড়। তার মানে আমার কারেক্ট অ্যান্সার হবে বি। তার মানে আমরা যদি সাজাই তাহলে কীরকম দাঁড়াচ্ছে? জিনোম ইজ গ্রেটার দ্যান ক্রোমোজোম, chromosome is also greater than gene, and gene is greater than nucleotide. ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্ট অর্থাৎ ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।